বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 21শে মার্চ, রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটিও অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকে শুক্রবার, আশা করি সকলেই পবিত্র জুমার নামাজ শেষ করে এসেছেন এবং আমরা এই পবিত্র রমজান মাস আল্লাহ তাআলার যে রহমত, নাজাত এবং মাগফেরাত সেটি যেন সবাই পায় সেই প্রত্যাশা করি। তো যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। আমি প্রথমেই আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটির নাম হচ্ছে আলিফ। আমরা আলিফের কি অবস্থা একটু সংক্ষিপ্ত পরিসরে দেখে আসি। আসলে আলিফ এই স্টকটি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেক্সটাইল সেক্টরের এই স্টকটি আপনারা জানেন যে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়। মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও স্টকটি কিন্তু সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে সাধারণ বিনিয়োগকারীদের এই ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করতে না পারার কারণে শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়। স্টকটির ইয়ারলি হাই ছিল 11 টাকা 40 পয়সা এবং ইয়ারলি লো ছিল 6 টাকা 40 পয়সা। সেখান থেকে স্টকটি মাঝে মাঝে কিছু আপ ট্রেন্ডে গিয়েছে ডাউন ট্রেন্ড থেকে। আপনারা যদি স্টকটির লাইফ সার্কেলটা দেখেন যে এইখানে স্টকটি এসেছিল, তার ইয়ারলি লো ক্রিয়েট করেছিল 6 টাকা 30 পয়সা বা 6 টাকা 40 পয়সা। এই লেভেল থেকে স্টকটি ডাব্লু প্যাটার্ন তৈরি করে একটা আপ ট্রেন্ডে গিয়েছিল, আবারও ডাউন ট্রেন্ডে এসে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ডে গিয়ে আবারও ডাউন ট্রেন্ডে এসে দেখেন বর্তমানে স্টকটি কিন্তু এখনো এই সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। স্টকটির ভলিউমটা গেইন করতে পারেনি। আমরা বেশ কিছুদিন ধরে অর্থাৎ ফেব্রুয়ারির 12-13 তারিখ থেকে দেখতে পাচ্ছি স্টকটি 7 টাকায় এই অবস্থায় আনচেঞ্জড অবস্থাতে লাইফ সার্কেলটা পার করছে। তো এই লাইফ সার্কেলটা সে আগেও এইভাবেই পার করেছে, ছোট ছোট 10 পয়সা 20 পয়সার মুভমেন্ট দিয়ে। তো যাদের কাছে আলিফ রয়েছে আমি বলব যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের যে উত্থান বা বাজারে যে পজিটিভ মুভমেন্ট সেখানে কিন্তু এই টেক্সটাইল সেক্টরে একটা ভালো একটা কার্যকরী ভূমিকা রয়েছে। তো যেহেতু এটি ক্যাটাগরি ওয়াইজ আমরা মার্কেটকে মুভমেন্টে দেখছি কিছু কিছু ক্ষেত্রে, সুতরাং জেড ক্যাটাগরির এই মুহূর্তে যে মুভমেন্ট সেটি কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে এবং একই সঙ্গে এই স্টকটির ভলিউমটাও কিন্তু অনেক কমে গিয়েছে। আপনারা জানেন যে স্টকটি প্রায় 17 লক্ষর উপরে পাবলিক হোল্ডিং রয়েছে। সুতরাং স্টকটির ভলিউমটা গেইন করতে হবে এবং ছোট ছোট মুভমেন্ট করতে হবে এবং প্রাথমিকভাবে স্টকটি 7 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিলে আমরা স্টকটিকে আবারও 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকা এই লেভেলে দেখতে পাবো। যেহেতু স্টকটি একটি সার্কেলের মধ্যে রয়েছে, এই সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে, তো এই মুভমেন্টটা প্রত্যাশা করি যে আগামী মাস না, এই মাসটা হয়তো সে অব্যাহত রাখবে এবং আবারও সে এই যে মুভমেন্ট ফেব্রুয়ারি মাসে যে ছোট একটা মুভমেন্ট দিয়েছিল 6 টাকা 30 পয়সা থেকে 8 টাকা 80 পয়সা, এই মুভমেন্টটা আবারও শেয়ারটি পাবে। আর তার হিস্টোগ্রামের বার MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে এবং শেয়ারটি বর্তমানে যে অবস্থাতে রয়েছে সেটি তার একটা মেজর সাপোর্ট জোনে রয়েছে। এটি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সাপোর্ট জোনটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু স্টকটি আবারও 6 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 70 পয়সা এই লেভেলে আসার সম্ভাবনা আছে। বাট আমরা যেহেতু দেখতে পাচ্ছি সেটা আনচেঞ্জড অবস্থাতে রয়েছে এবং সাপোর্টকে রেসপেক্ট করেছে, সুতরাং এইখান থেকেই সে আবারও ছোট মুভমেন্টে যাবে। এই হচ্ছে আলিফ নিয়ে। এরপরে আপনাদের বহুল আহ অনুরোধের একটি স্টক, সেটি হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যারা আমার আলোচনা নিয়মিত শোনেন বা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই বিএসসি নিয়ে আমি প্রায়ই কথা বলি, তারা সেটি লক্ষ্য করেছেন। বিএসসির এই যে সাপোর্ট জোন যেটি রয়েছে 83 টাকা থেকে 82 84 এই লেভেলের যে সাপোর্ট জোনটি রয়েছে, এই স্টকটি কিন্তু এই সাপোর্টটাকে খুব মানে বারবার বলবো যে এই সাপোর্টটিকে কিন্তু সে খুব রেসপেক্ট করতেছে এবং এই রেসপেক্ট করেই কিন্তু সে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আপনারা জানেন যে স্টকটির যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস এসেছে সেটি খুবই ভালো। তার ডিভিডেন্ড যে ক্যাশ ডিভিডেন্ড বা যে ডিভিডেন্ড হিস্ট্রি রয়েছে সেটিও খুব অসম্ভব ভালো, পি রেশিও অনেক সেফটি, ইপিএস অনেক ভালো। সুতরাং এই ধরনের স্টকের যে ডাউন ট্রেন্ডে থাকে সেটি নিয়ে আমার মনে হয় না খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। এই ধরনের স্টক যেভাবে
যেভাবে ডাউন ট্রেন্ডে আসে আপ ট্রেন্ডটাও কিন্তু তার থেকে আরো বেশি গতিসম্পন্ন হয়। আমরা স্টকটিকে প্রাথমিকভাবে যদি বলি ৳৮৭ র উপরে একটা ক্লোজ এবং তারপরে ৯২ এবং সেটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে ৯৭ এই লেভেলে স্টকটি দেখতে পাবো। তো স্টকটির যেহেতু ডিভিডেন্ড সবকিছু আ শেষ করে এসেছে, ক্যাশ ডিসবার্স সবকিছু শেষ করে এসেছে এবং আগামী এই এপ্রিলের শুরুতেই আমরা হয়তো স্টকটিকে একটা আবারও মুভমেন্টে পেয়ে যাব। সুতরাং যাদের কাছে রয়েছে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। স্টকটি থেকে অবশ্যই আপনারা প্রফিট টেকিং আপনি যদি ৳১০০ এই লেভেলেও বাই করে থাকেন আমি বলব যে আপনার এই যে BSC এই কাঙ্ক্ষিত যে ৳১০০ সেই লেভেলটাকে অবশ্যই টাচ করবে। সুতরাং এ ধরনের স্টক নিয়ে টেনশন না করে অবজার্ভ করেন। পারলে কিছু আ আপ ট্রেন্ডে গেলে হয়তো ৮৩ থেকে ৮৫ বা ৮৫ থেকে ৯০ এই লেভেলে যদি যায় তাহলে বাই করে আবার সেল করে আবারও একটা পজিশন নেন সেখানে যাতে আবার এন্ট্রি নিতে পারেন। তো এই হচ্ছে আর সাপোর্ট জোন যেটি বললাম ৮২ থেকে ৮৩ এই লেভেলটি স্টকে এখন এই মুহূর্তে ঘোরাফেরা করবে। এই হচ্ছে বিএসসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে অ্যাডভান্ট ফার্মা এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। অ্যাডভেন্ট ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ছোট স্টক। আপনারা জানেন যে গত বছরেও ভালো প্রাইস অ্যাকশন ছিল, ভালো মুভমেন্ট ছিল। ৳৩৩.২০ ইয়ারলি হাই করেছিল। সেখান থেকে স্টকটি ৫২ সপ্তাহের যে লোটি ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ৳১৩.৯০ বাট স্টকটি যে ধরনের পাবলিক হোল্ডিং আ এটি বারবারই বলি যে এই পাবলিক হোল্ডিং এ কিন্তু শেয়ারটি আ ভলিউমটা গেইন করতে পারেনি। যদিও এখন সে একটা সাইডওয়েজ মুভমেন্টের যাওয়ার জন্য চেষ্টা করছে বাট এখানে সে সাপোর্টটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে বলে আমি প্রত্যাশা করি। যেহেতু আ এখন পর্যন্ত স্টকটির আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি বাট হিস্টোগ্রামের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে গেছে এবং RSI, MACD আ MACD যেটি অরেঞ্জ এবং ব্লু রেখা রয়েছে সেটি পাশাপাশি অবস্থান করছে। এছাড়াও RSI টা তো সমান্তরালভাবে রয়েছে। মুভিং এভারেজে আমরা এখন পর্যন্ত বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। প্রাইস ভ্যালু মুভিং এভারেজের উপরে অবস্থান করছে। তো অ্যাডভেন্ট ফার্মা তো আ এই ৳১৬.১০ বা আরেকটু কমেছিল ৳১৫.৮০ এই লেভেল থেকে কিন্তু অ্যাডভেন্ট ফার্মা ৳১৬.৯০ এই লেভেলে আমরা দেখেছি এবং সেখানে একটা প্রফিট টেকিং তো হয়েছে। তো এই প্রফিট টেকিং জোনে আসার পরে শেয়ারটি কিন্তু আবারও আনচেঞ্জড অবস্থাতে রয়েছে। তো এইখানে আমি একটা কথা আবারও বলি যে একটা সাপোর্ট আ স্টকটি নিবে এবং সেই সাপোর্টটা ৳১৬.৩০ এই লেভেলের একটি সাপোর্ট শেয়ারটিতে রয়েছে ৳১৬.৩০ এবং ৳৪০ তো প্রত্যাশা করি এইখান থেকেই ৳১৬.৩০-৪০ এই লেভেল থেকে স্টকটি আবারও মুভমেন্ট করবে। সুতরাং যাদের কাছে রয়েছে শেয়ারটি রাখতে পারেন। যদিও এটি জেড ক্যাটেগরির স্টক সেক্ষেত্রে আমি বলব যে ম্যাচিউর ডেটের পরে প্রাইস অ্যাকশন না হলে আ শেয়ারটি থেকে বের হয়ে যাওয়া ভালো। সেক্ষেত্রে যদি অবশ্যই আপনার বাই রেটে থাকে। আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে অবশ্যই আপ ট্রেন্ডে যাওয়ার সাথে, সাথে শেয়ার থেকে বের হয়ে যাবেন। এরপরে কাকটাইল টেক্সটাইল অর্থাৎ কেটিএল নিয়ে একটু জানতে চেয়েছেন এক ভাই। আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আমি আরেকটি কথা আপনাদেরকে বলি যারা আমার যাদের অনুরোধের স্টক নিয়ে আমি এখন কথা বলতে পারছি না, আমি আগামী দিনে অর্থাৎ শনিবারে চেষ্টা করব আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলার জন্য। আর যদি অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। এরপরে আরেকটি কথা বলতে চাই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনেকেই বেশ কিছুদিন ধরেই তো জানেন যে হোয়াটসঅ্যাপে নক করে, করে আপনারা অনেক তথ্য নিয়ে নেন। সুতরাং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেও আমি আপনাদেরকে সেই সম্পর্কিত শেয়ার সম্পর্কিত জানাতে পারব। এবার এটিএল এর যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে শেয়ারটির RSI টাও বেড়ে গিয়েছিল। সেই RSI টা কারেকশন জোনে রয়েছে। এখানে কারেকশন জোনটা চলবে এবং স্টকটির আমার কাছে যেটি মনে হয় এখন পর্যন্ত যে কারেকশন জোন সেই কারেকশন জোনটা অব্যাহত থাকবে এবং ৳১৩.৪০ এর আগে আমরা যে মুভমেন্টটা দেখেছিলাম সেই মুভমেন্টে শেয়ারটি কিন্তু ভালোই প্রাইস অ্যাকশন করেছে সেক্টর বাই মুভমেন্ট। এখন সেক্টর বাই মুভমেন্টে আমরা এই স্টকটির একটি কারেকশন জোন দেখব এবং এই কারেকশনটা আমি মনে করি যে এই ৳১৪ থেকে ৳১৩.৮০ ৳১৩.৮০ এই লেভেলের শেয়ারটি একটা কারেকশন জোনে আসবে এবং যেহেতু তার সিগন্যালটা চেঞ্জ হওয়ার কাছাকাছি অবস্থানে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং এভারেজে হিস্টোগ্রামের বার যেটি সেটি বা মাথা অনেকটা বাঁকা হয়ে গেছে অরেঞ্জ রেখার কাছাকাছি অবস্থান করছে একই সঙ্গে RSI টাও ডাউন ট্রেন্ডে রয়েছে। সুতরাং এখানে আমরা একটা কারেকশন জোনে স্টকটি দেখব এবং এই কারেকশন জোনে ৳১৩.৮০
13.80 স্টকটির জন্য একটা ভালো সেফ এন্ট্রি জোন হবে এবং সেখানে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনারা শেয়ারটি থেকে আবারও ভালো ধরনের একটি প্রফিট লক করতে পারবেন। আর শেয়ারটি এবার মুভমেন্টে আসলে যদি ভলিউমটা ধরে রাখে তাহলে তার যে রিসেন্ট হাই রয়েছে 15.50 সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করবে ইনশাল্লাহ। এই হচ্ছে কেটিএল নিয়ে আলোচনা। এরপরে ওএল অর্থাৎ অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। আমরা একটু দেখি ওয়েল এর কি অবস্থা। ওয়েল তো ক্যাটাগরি চেঞ্জ করেছে, জেড ক্যাটাগরিতে রয়েছে। ওয়েল নিয়ে এর আগে অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি। একেবারে গ্রিন ক্যান্ডেল খুঁজে পাওয়া খুবই কষ্ট। স্টকটিতে আপনারা দেখেছেন অলিম্পিক অ্যাক্সেসরিজ এর এই গ্রিন ক্যান্ডেলটি নাই, একদমই নাই। আনচেঞ্জ অবস্থাতে যেগুলো রয়েছে সেগুলোর এই যে ধূসর এবং এই দেখতে পাচ্ছেন। এখন স্টকটিতে সেল সিনারি চলছে, ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে হবে যেহেতু পাবলিক হোল্ডিং প্রায় 10 কোটির মতো শেয়ার রয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ডিভিডেন্ড সংক্রান্ত কারণে শেয়ারটিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে যেহেতু স্টকটির ইয়ারলি হাই ছিল 17.40 এবং লো ছিল 6 টাকা। সেখান থেকে স্টকটি আবারও একটা মুভমেন্টে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুভমেন্ট থেকে 10 টাকা পর্যন্ত যে আবারও ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা তৈরি করেছে এবং এই ডাউন ট্রেন্ডটা শেয়ারটি চলতে থাকবে এবং এখানে 7.70 থেকে 7.70 এই লেভেলে আসার পরে শেয়ারটির একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। তবে এখানে যে 7.70 বা 7.80 যেটি বললাম, যে এখানে আসার ক্ষেত্রে শেয়ারটি দু একটি গ্রিন ক্যান্ডেল দিবে। তো এই গ্রিন ক্যান্ডেলটি দেখে আমি মনে করি যে কাউরে এন্ট্রি নেওয়া ঠিক হবে না, কারণ শেয়ারটি কারেকশন জোনে এই লেভেলে আসা উচিত এবং সেটি আসবে। তারপরে আপনারা শেয়ারটি থেকে যখন 7.80 এই লেভেলে যখন আসবে তখন যদি এন্ট্রি নেন তাহলে আপনারা 8.70 থেকে 8.90 এই লেভেলে শেয়ারটি সেল করে আবারও প্রফিট লক করতে পারেন। বাট এই মুহূর্তে যদি আপনি এন্ট্রি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট টেক করাটা কঠিন হয়ে যাবে। বাট আরেকটি কথা বলতে হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টে কিন্তু এ এবং বি ক্যাটাগরির যে স্টকগুলো রয়েছে সেটি কিন্তু পারফর্ম করছে। এখন ওয়েল যদি অলিম্পিক অ্যাক্সেসরিজ যদি এই ক্যাটাগরি ওয়াইজ মুভমেন্টে যায় সেক্ষেত্রে বা সেক্টর ওয়াইজ মুভমেন্টে যায় তাহলে কিন্তু আবার মুভমেন্টের সম্ভাবনা থাকবে। তবে মুভমেন্টের সম্ভাবনার ক্ষেত্রে অবশ্যই শেয়ারটির ভলিউমটা আপনাদের লক্ষ্য করতে হবে। যদি ভলিউমটা ভালো থাকে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারেন। ভলিউম যদি কম হয় সেক্ষেত্রে আপনার এন্ট্রি নেওয়ার থেকে অবজার্ভ করাটাই বেটার হবে। এরপরে আমরা গোল্ডেন হারভেস্ট এই স্টকটি নিয়ে একটু দেখব যে কি অবস্থাতে রয়েছে। এই স্টকটিও আপ ট্রেন্ডে তো গিয়েছিল, আপ ট্রেন্ডে যাওয়ার পরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই অ্যাগ্রো গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো যেটি প্রাইস অ্যাকশন করেছে। এখন আরএসআইটা তো বেশ রিস্কি জোনে ছিল, সেটি কারেকশন জোনে আসার জন্য চেষ্টা করছে। বাট এই কারেকশন জোনটা আসার আগ পর্যন্ত আমি বলবো যে অপেক্ষা করতে হবে এবং এই স্টকটি নিয়ে তো এর আগেও কথা বলেছিলাম, একাধিকবার কথা বলেছি। এখানে স্টকটি যেহেতু 15.10 অবস্থান করছে, ভ্যালুর অনেক উপরে প্রাইসটা অবস্থান করছে। বাট আমার কাছে যেটি মনে হয় যে এটি ঘুরে ডাউন ট্রেন্ডে আসতে কিছুটা সময় নেবে এবং এই সময়টাতে সে আরো দু একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করতে চাবে, বাট সেটি সাস্টেনেবল হবে না। কারণ এই মুহূর্তে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টে স্টকটি প্রাইস অ্যাকশনটা করে ফেলেছে এবং এই প্রাইস অ্যাকশনটা এখন কারেকশন জোনে আসবে। বাট এখানে কাউকে আমি এন্ট্রি নিতে বলবো না, আমি এখানে বলবো যারা প্রফিটে রয়েছেন তাদেরকে প্রফিট টেক করার জন্য, লক করার জন্য এখন কারেকশন জোনে আসার আগ পর্যন্ত শেয়ারটি অপেক্ষা করতে হবে এবং এইখানে 13.80 থেকে 14 টাকা এই লেভেলে শেয়ারটি প্রাথমিক গন্তব্য কারেকশন জোন। এই কারেকশন জোনে আসলে আপনারা এন্ট্রি নিলে শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন এবং সেটি খুব দ্রুতই, যেহেতু ছোট ছোট শেয়ারের মুভমেন্ট রয়েছে এবং শেয়ারটি ভলিউম কন্টিনিউ করছে। সুতরাং আমি বলবো যে কারেকশন জোনে আসার আগ পর্যন্ত শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর প্রফিট টেকিং জোন যেটি বলবো সেটি তো আপনারা নিজেরাও জানেন যে 15.80 যে হাইটি বৃহস্পতিবারে শেয়ারটি করেছিল রিসেন্ট হাই, এখানে এই হাইগুলো এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে
উম, ভেঙে ফেলবে, ব্রেকআউট করবে। সুতরাং এই যে জোনটি, এন্ট্রি জোন যেটি বললাম 14 টাকা, এই লেভেলে এন্ট্রি নিলে আপনি শেয়ার থেকে আরো ভালো প্রফিট পাবেন। এরপরে মীর আক্তার, এই স্টকটি নিয়ে একটু কথা বলি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মীর আক্তারের কি অবস্থা? মীর আক্তার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে একটা প্যাটার্ন তৈরি করে প্রাইস অ্যাকশন করেছে। এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ড থেকে এখন আপ ট্রেন্ডে যাচ্ছিল, বাট আবারও যে ক্যান্ডেলটি করেছে সেটির উপরের শ্যাডো রয়েছে এবং দুর্বল। এখানে আমরা দেখেছি যে মীর আক্তারের এবারের যে ক্যাশ ডিভিডেন্ড এবং তার যে কি বলে ন্যাব, সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও। তো এখন আমার কাছে যেটি মনে হচ্ছে মীর আক্তারের যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট, সেটি মীর আক্তার এই মানে মুভমেন্টের সাথে তাল মেলাবে এবং এই তাল মেলানোটা শেয়ারটির জন্য এখন খুব জরুরি, কারণ শেয়ারটি অনেকদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল। আমরা রিসেন্ট টাইমে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়গুলোতে এসে দেখছি শেয়ারটি প্রতি মাসেই 2-3 টাকার একটি গ্যাপ দিয়ে প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে যারা ভালো ব্যবসা বোঝেন তাদের ক্ষেত্রে। তো এখন এই মীর আক্তারের বিষয়ে যেটি বলবো যে এখানে সাপোর্ট নেবে এবং সেক্ষেত্রে শেয়ারটি আরেকটু কারেকশন হবে। এই কারেকশন জোনটা 13 টাকা 34 টাকা 40 পয়সা এই লেভেল পর্যন্ত আসবে এবং এখানে আসলে আপনি শেয়ারটি থেকে এন্ট্রি নিলে আমি প্রত্যাশা করি খুব সহজেই প্রফিট পেয়ে যাবেন। 2 টাকার একটি গ্যাপ পাবেন। যেহেতু ছোট স্টক, খুব বড় প্রফিট টেকিং এর প্রত্যাশা না করা এই মুহূর্তে উচিত। আর শেয়ারটি যদি এইবার মুভমেন্টে যায় এবং 36 টাকা 80 পয়সার যে ব্যারিয়ারটি রয়েছে সেটি যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি আরো ভালো করবে। হিস্টোগ্রামের বার এমএসিডি তে শেয়ারটি এই মুহূর্তে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট তার যে রিসেন্ট যে মার্চের যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন 6 মার্চ থেকে যে 13-14 মার্চ পর্যন্ত যে সেল সিনারি, সেটিও কিন্তু বাই সিনারির মতোই। বাই সিনারিটাও কিন্তু অনেক ছোট আকৃতিতে। তো এখানে আমরা হয়তো যেটি বললাম যে একটি কারেকশন জোন দিয়ে আবারও মুভমেন্টে যাবে, তবে এখানে সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা শেয়ারগুলো বাই সেল করবেন। এরপরে সামিট পাওয়ার, এই স্টকটি নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। আমরা একটু সামিট পাওয়ার নিয়ে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানাই। সামিট পাওয়ারের আরএসআইটা তো এই যে গত দিনের যে 90 পয়সার মুভমেন্ট, সেই মুভমেন্টে দেখতে পাচ্ছেন যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই সামিট পাওয়ারের মুভমেন্টে দেখেন আরএসআইটাও একেবারে টানা বৃদ্ধি পেয়েছে। অনেক দীর্ঘ ডাউন ট্রেন্ড ছিল, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে একটা কি ধরনের লাইফ সার্কেল সেটি দেখতেই পাচ্ছেন যে গ্যাপ ফ্লাপ করতে হবে। এখানে আহ তার যে ইয়ারলি হাই 25 টাকা 70 পয়সা, যেহেতু শেয়ারটির পাবলিক হোল্ডিং প্রায় 15 কোটি 70 লক্ষ শেয়ার রয়েছে, ন্যাব ভালো, ইপিএস, ডিভিডেন্ড সবকিছুই শেয়ারটির ভালো, পি রেশিও অনেক সেফটি। এই ধরনের স্টকে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছাড়া খুব বেশি প্রফিট টেকিং করা যায় না। তো এখানে 16 টাকার আশেপাশে পাইলে আমি মনে করি যে সেল দিলে পারে ভালো হবে। যারা 14 টাকা 50 পয়সা শেয়ারটি আহ, পেয়েছিলেন বা বাই করতে পেরেছিলেন, কারণ এই ধরনের স্টকে যেভাবে কারেকশন হয় আপ ট্রেন্ডটাও কিন্তু সেই ছোট ভাবেই হয়ে থাকে। সুতরাং এখানে গত দিনের যে ভলিউম, সেখানে আপনারা দেখেছেন যে বায়ার ছিল মাত্র 4 লক্ষ বা 4.5 লক্ষ, বাট সেলার ছিল কিন্তু সেলার ছিল 4 লক্ষ, বায়ার ছিল কিন্তু 16 লক্ষর মতো। তো আমি বলবো যে আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করতে পারবেন 16 টাকা এই লেভেলে আসলে, এবং 16 টাকার উপরে যদি ক্লোজও দেয় তাহলে শেয়ারটি কিন্তু 16 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা থাকবে এবং শেয়ারটির আরএসআইটাও সেই ক্ষেত্রে বেড়ে যাবে এবং আবারও নতুন করে কারেকশন জোনে আসবে। সুতরাং প্রফিট টেক করে নেবেন এবং কারেকশন জোনে আসলে আমি বলবো প্রফিটটা শেয়ার থেকে কারেকশন জোনে আসলে শেয়ারে আবার নতুন করে এন্ট্রি নিবেন। এর আগেও আপনারা দেখেছেন যে শেয়ারটি এই যে 11ই ফেব্রুয়ারি এই দেখেন যে ক্যান্ডেলটি করেছে, এখানেও কিন্তু সেম ক্যান্ডেলটি করেছে। সুতরাং এরপরে কিন্তু সে কারেকশন জোন দিয়ে আবার দেখেন গ্রিন ক্যান্ডেল করেছে। তো আমিও সেটিই বললাম যে এখানে কারেকশন জোন দিতে পারে বা এই যে 16 টাকার যেই বাধাটি বললাম 16 টাকা, সেখানে টাচ করবে, আবার তারপরে কারেকশন জোন দিয়ে আবার 16 টাকা 70 পয়সা এই লেভেলে গিয়ে আবারও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, ভলিউম লক্ষ্য করলে অবশ্যই আপনার শেয়ার বাজার থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে ফাইন ফুডস,
ফুড অ্যান্ড লাইট সেক্টরে স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। আমি একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। ফাইন ফুডসে দেখতে পাচ্ছেন যে স্টকটি বেশ আ অনেকদিন পরেই আমি বলব যে আ একটা মুভমেন্টে এসেছে ৳৬ এবং এটি লো পেইড একটি স্টক। আপনারা জানেন যে মাত্র ৮৩ লক্ষ শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং এর। বাট শেয়ারটির ইপিএস টা আ সেকেন্ড কোয়ার্টার ইপিএস টাও ভালো এসেছিল। বাট পি রেশিওটা অনেক রিস্কি জোনে রয়েছে। এখানে একটু বুঝে শুনে বাই করতে হবে। তবে স্টকটি যদি আ এই যে ব্যারিয়ারটা রয়েছে ৳২১২, এইটার আগে আমরা শেয়ারটিতে আর হয়তো খুব বেশি সেল প্রেশার দেখব না। যেহেতু শেয়ারটি আপনারা জানেন যে ৳১৮৪ লো ক্রিয়েট করেছিল, সেখান থেকে ৳৯৩ য় গিয়েছে। তো এখানে একটা প্রফিট টেকিং জোন আগামী দিনে আসবে এবং অনেকে হয়তো প্রফিট টেক করবে। বাট ৳২১২ আ বা ৳১৯৩ র উপরে অর্থাৎ ৳২০০ এই লেভেলে শেয়ারটি যদি ঘোরাফেরা করে যদি আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু স্টকটি আবারও খুব ভালো একটা অবস্থায় চলে যাবে। যেহেতু শেয়ারটিতে এখন বাই সিগন্যালে রয়েছে এবং মার্কেটও একটা পজিটিভ মুভমেন্টে আসার চেষ্টা করছে। সুতরাং যাদের কাছে আছে তারা অবশ্যই প্রফিট টেক করে নিবেন। আর যারা অনেক বেশি দামে রয়েছেন তাদেরকে আমি বলব যে এই ৳২০০ যে ব্যারিয়ারটা রয়েছে এটাকে একটু লক্ষ্য রাখবেন। এটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে প্রাথমিকভাবে আমরা ৳২১২ থেকে ৳২১৪ য় এই স্টকটিকে দেখব। এই হচ্ছে ফাইন ফুডস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা। এরপরে উত্তরা ব্যাংক, এই স্টকটি নিয়ে একটু বলি উত্তরা ব্যাংকের বিষয়টা। আমরা একটু দেখি উত্তরা ব্যাংকের কি কি অবস্থা। উত্তরা ব্যাংক তো এবার ক্যাশ ডিভিডেন্ড 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 17.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এই উত্তরা ব্যাংক কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো নিয়ে আপনার সাথে সচরাচর কথা বলি, সেখানে কিন্তু উত্তরা ব্যাংককে আমরা সবসময়ই আলোচনার মধ্যে রাখি। দেখতে পাচ্ছেন যে স্টকটির 52 সপ্তাহের হাই ছিল ৳27, আবার লো ছিল ৳18। বাট সেই এই জায়গা থেকে সবসময়ই আ প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে গেছে, আবার ডাউন ট্রেন্ডে এসে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। আবার এখন যে তার যে এপ্রিলের 25 তারিখে রেকর্ড ডেট, সেই রেকর্ড ডেটকে কেন্দ্র করে কিন্তু হিউজ পরিমাণে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। আমি মনে করি যে আ এই উত্তরা ব্যাংক যাদের কাছে আছে তারা ক্যাশটা এবং স্টকটা গ্রহণ করবেন। এটি ভালো হবে এবং রেকর্ড ডেট পরবর্তী সময়ে আমরা ব্যাংকিং সেক্টরে যে মুভমেন্টটা এপ্রিলেই প্রত্যাশা করছি বলি, সেই প্রত্যাশা মাফিক আশা করি এবার হবে এবং সেখানে আপনারা যদি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ডটা লুফে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই উত্তরা ব্যাংকের যেহেতু কোয়ার্টারলি ইপিএস বা অ্যানুয়াল ইপিএস যেটাই বলি না কেন, সেটি কিন্তু অন্যান্য ব্যাংকিং সেক্টরের অন্যান্য স্টকের তুলনায় ভালো। একই সঙ্গে পাবলিক হোল্ডিং এর যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু ৩৪,২৪,০০,০০০। বাট রিসেন্ট টাইমে ইনস্টিটিউট হোল্ডিং যে ২২ কোটি শেয়ার, সেটি কিন্তু একেবারে ইনস্টিটিউট একদম ফুল করে ফেলেছে। সুতরাং আশা করি স্টকটি খুব বেশি ডিভিডেন্ড পরবর্তী সময়ে খুব বেশি কারেকশন জোন থাকবে না। তখন সেক্টর ওয়াইজ মুভমেন্টের সাথে শেয়ারটি তাল মেলাবে এবং সেই তাল মেলানোর সাথে যদি আপনি 17% ক্যাশ এবং 17% স্টক পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো এবং আপনার পোর্টফোলিওর জন্য ভালো হবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝবেন। আর শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ ১০ টি স্টক। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।